এখানে উপস্থিত কেন্দ্রীয় এবং নরসিংদীর সকল সম্মানিত নেতৃবৃন্দ, জেলা কমিটির সকল নেতৃবৃন্দ, নরসিংদী জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক, গুম এবং অন্যান্য পরিবারের ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের পুঞ্জীভূত রাজনৈতিক ইতিহাসের এক মহাকাব্য, যার মহানায়ক ছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1971 সনের 26শে মার্চ বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা। ইতিহাস রচনা করেছেন, ঘোষণা দিয়ে উনি বসে থাকেননি, যুদ্ধ করেছেন রণক্ষেত্রে জেট ফোর্সের কমান্ডার হিসাবে। 75-এর পট পরিবর্তনের পর আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দায়িত্ব নিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে। প্রতিষ্ঠিত করলেন হারিয়ে যাওয়া মুক্তিযুদ্ধের সেই চেতনা, বহুদলীয় গণতন্ত্রকে ইতিহাস রচনা করলেন সেইভাবে। আবার দায়িত্ব নিলেন 82 সনে উনারই সুযোগ্য সঙ্গিনী, আমাদের দেশনেত্রী, দেশমাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1991 সনে সংসদে গিয়ে আবার বাদশাহের কাছ থেকে ফিরিয়ে আনলেন সেই সংসদীয় গণতন্ত্র। মাননীয় চেয়ারপারসন ইতিহাসে বলেছে, এই রাজনৈতিক দলের 17টি বছর পর আপনি বাংলার জমিনে যেদিন জুতা খুলে পা রাখলেন, হাতে মাটি নিলেন, পায়ে মাটি লাগালেন, লক্ষ কোটি জনতার সামনে বললেন, আপনি বাংলাদেশের জন্য ইউ হ্যাভ এ প্ল্যান and you have a plan for the country and for the people. আপনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শকে মেনে তাকে অনুসরণ করে বাংলার দেশে আপনি একটি সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করবেন, জনগণের জন্য কাজ করবেন। আজকের এই জনসভায় আমরা আল্লাহর কাছে দোয়া করি, আপনার এই সৎ ইচ্ছা আপনি যেন অক্ষরে অক্ষরে পালন করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন আরেকটি ইতিহাস সৃষ্টি করে যাবেন, এই দোয়া করে আপনাকে অভয় দিচ্ছি। ইনশাআল্লাহ নরসিংদী জেলার 5টি সিট নরসিংদীর জনগণ আপনাকে আগামী 12 তারিখে উপহার দিবে, সকল ষড়যন্ত্রকে ব্যাট করে। আপনারা রাজি আছেন? 2 হাত তুলে বলেন, আবার নেতাকে দেখান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নরসিংদীবাসী, তারেক রহমানের ঘোষণা, দুর্নীতি বৈষম্য হবে না। সম্মানিত নেতা, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজ থেকে 12 বছর আগে আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এই মাঠেই কিন্তু আমরা সমাবেশ করেছিলাম। আজকে 12 বছর পর আপনাকে নিয়ে আমরা আবার এই মাঠেই সমাবেশ করছি। এখানে দাঁড়িয়ে আপনাকে কথা দিতে পারি, নরসিংদী জেলার মাটি বিএনপির ঘাঁটি। আগামী 12 তারিখের নির্বাচনে আবার আপনাকে 5টি সিট আমরা উপহার দিয়ে প্রমাণ করব, নরসিংদীর মাটি ঠিকই বিএনপির মাটি। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নরসিংদী জেলার আরেক কৃতি সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
মন্ত্রী পরিষদের খাদ্যমন্ত্রী, নরসিংদীর উন্নয়নের রূপকার মোমেন খানের সুযোগ্য সন্তান, জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেতা, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, আপনি তাকিয়ে দেখুন, নরসিংদীর মানুষ আজ বিকেল থেকে এখানে রাত 2:30টা পর্যন্ত আপনার আগমনের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেছে। নরসিংদীর মাটি বিএনপিকে ভালোবাসে, নরসিংদীর মাটি গণতন্ত্রকে ভালোবাসে, নরসিংদী মাটি আপনার বিলেতে থেকে কঠিন 17 বছরের দিক নির্দেশনাকে ভালোবেসে বাংলাদেশের মুক্তির আন্দোলনে শরীক হয়েছে। আজকে এখানে আপনার সামনে উপবিষ্ট আপনি দেখতে পাচ্ছেন, যাদের উপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জুলুম করে, গুলি করে, হত্যা করে, গুম করে যে পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছিল, তারা আপনার সামনে এখানে উপস্থিত হয়েছেন। আপনি লক্ষ্য করবেন, একটি তথ্য আপনার সামনে উপস্থাপন করব। ফরাসি দেশে বাস্তিল বিদ্রোহের যে ইতিহাস আজকে থেকে প্রায় 200 বছর আগে রচিত হয়েছিল, নরসিংদীর মানুষ 19 জুলাই 2024 সালে নরসিংদীর কারাগার ভেঙে বাংলাদেশের বাস্তিলের ইতিহাস ঠিক করে, এবং সেদিন আমরা উপলব্ধি করেছিলাম যে বাংলাদেশে স্বৈরাচার আর টিকতে পারবে না। তার 2 সপ্তাহের মধ্যে 5ই আগস্ট 2024 সালে স্বৈরাচারী সরকারের তথাকথিত প্রধানমন্ত্রী কাপুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে এই নরসিংদীর মানুষ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পেছনে সৈনিকের মতো দাঁড়িয়ে আছে। আপনার নেতৃত্বে তারা বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। এই জনগণ আপনার বক্তব্য শোনার জন্য এখানে অপেক্ষা করছে। আপনি দিক নির্দেশনা দেবেন, আমরা সেটা পালন করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ সেটা পালন করব। বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক উদারনৈতিক রাষ্ট্রে আপনার নেতৃত্বে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। বাঁচাও মানুষ, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় নরসিংদীবাসী, আপনাদেরকে সাক্ষী রেখে লিডারকে বলতে চাই, গত জুলাই আন্দোলনে ঢাকার পরে বাংলাদেশের মধ্যে নরসিংদী জেলা হয়েছিল 1 নাম্বার। আমাদের নরসিংদী জেলায় 26 জনকে তারা হত্যা করেছে, শহীদ হয়েছে। আপনাকে কথা দিতে চাই, আপনার নেতৃত্বে আবার দেশ গড়ার কাজে
নরসিংদী জেলায় আমরা আবার 1 নম্বর হব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই জনসভার সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক জিএস, নরসিংদী সদর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন। জনাব খায়রুল কবির খোকন। আস্তে আস্তে, সময় নাই, আপনারা একটু স্লোগান দিয়েন না, একটু আস্তে আস্তে, অনেক রাত হয়ে গেছে। মদিনাতা বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা জেলা বিএনপির উদ্যোগে আজকের এই ঐতিহাসিক জনসভার উপস্থিত হয়েছেন আমাদের দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে ব্যক্তি বাংলাদেশে বীরের বেশে বাংলাদেশে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের সামনে সেই নেতা সশরীরে উপস্থিত হয়েছেন। তার উপস্থিতিতে নরসিংদীর জনগণ ধন্য, নরসিংদীর মাটি ধন্য। কারণ এই প্রথম দিনে একটি ঐতিহাসিক জনসভার আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের এই সভায় উপস্থিত আছেন আমার জেলার, আমাদের নরসিংদীর অহংকার বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, গণমানুষের নেতা, প্রখ্যাত শিক্ষাবিদ, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত আছেন। আমাদের আর 3টি আসনের থেকে মনোনয়ন ধানেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমার জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা, নরসিংদী 3 আসন থেকে ধানেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের জনাব মঞ্জুর আলাহি। আমাদের নরসিংদী 4 আসন থেকে ধানেশের প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামী জনতা, সাবেক এমপি, জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মুক্তিযোদ্ধা আমাদের সাকাত হোসেন বকুল, সর্দার সাকাত হোসেন বকুল উপস্থিত হয়েছেন। আমাদের রায়পুরা 5 আসন থেকে ধানেশের মনোনীত প্রার্থী, সংগ্রামী জননেতা, জেলা বিএনপি অন্যতম সদস্য, জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও তথ্য বিষয়ক সহ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন। আমাদের জুলাই যে ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের আমাদের সম্মানিত সদস্য, পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে বক্তব্য রেখে সময় নষ্ট করতে চাই না। এই আপনারা বিকেল থেকে এই রাত 2:30 পর্যন্ত যার বক্তব্য শোনার জন্য এই শীতের রাত্রিতে আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, তার সার গর্ব মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, যে দীর্ঘদিন পর আমাদের এই নরসিংদীতে পদার্পণ করেছেন, তার বক্তব্য শুনবেন। যে ব্যক্তি দীর্ঘ 27 বছর বিদেশ থেকে বাংলাদেশে মানুষকে অনুপ্রাণিত করেছেন, উজ্জীবিত করেছেন, সাহস জুগিয়েছেন, যে ঐতিহাসিক যে দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে, যে 2024-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট যে
একটি ফ্যাসিস্ট দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার, একটি অবৈধ সামরিক সরকারের পতন ঘটিয়েছে যে ব্যক্তি, তাকে আজকে আমরা সশরীরে আমরা আমাদের উপস্থিত পেয়েছি। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে আগামী দিনে এই সারা বাংলাদেশে আগামী দিনে আমাদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্ব রক্ষা করতে লড়াই করেছেন, তার যোগ্য উত্তরসূরি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন, তার দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তিনি আমাদের আজকে একটি দিক নির্দেশনা দিবেন এবং তাকে আমরা আজকে, আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনি আমাদের প্রিয় নেতাকে দুহাত তুলে দেখিয়ে দিন। আমরা নরসিংদীর 5টি আসনেই ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা উপহার দিব। আমাদের নরসিংদীর যে অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, আমাদের 69 গণ অভ্যুত্থানের মহানায়ক, আমাদের আসাদ, স্বাধীনতা যুদ্ধের আমাদের বীর শ্রেষ্ঠ, আমাদের সার্জেন্ট, আমাদের মতিউর রহমান এবং আমাদের যে 26 জন জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে, তাহমেদ, জাহাঙ্গীর, সুমন, আমার ইমন সহ যারা শহীদ হয়েছে, আমাদের 26 জন শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে, জীবন উৎসর্গ করেছে এবং আমাদের দেখেছেন 600 জনের বেশি আহত হয়েছে এবং আমাদের প্রায় 500-র মতো নেতাকর্মী পঙ্গু হয়েছে, তারা অন্ধ হয়েছে, তারা অঙ্গহানি হয়েছে। তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, যার কারণে আমরা এই জুলাই যোদ্ধাদের প্রতি যারা দীর্ঘ 16 বছর আন্দোলন করে অকাতরে আত্মহত্যা দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে আগামী দিনে আপনারা এই আমাদের দলের মনোনীত 5 জন প্রার্থীকেই আপনারা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আপনারা ইতিহাস সৃষ্টি করবেন। আন্দোলন সংগ্রামে যেমন নরসিংদী বরাবরই প্রথম হয়েছে, যেমন জেল ভেঙে আমরা প্রমাণ করেছি পুরো বিশ্বের কাছে বাংলাদেশের মতো একটি জল যে আমাদের কারাগার ভেঙে হাজার হাজার নেতাকর্মী বেরিয়ে গিয়ে আন্দোলন করেছিল, যার কারণে আল জাজিরা, বিবিসি থেকে নিউজ হয়েছিল, যার কারণে স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছিল। তাই আজকে আমরা বলতে চাই যে আগামী দিনে নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা প্রমাণ করবেন যে নরসিংদীর জনগণ আন্দোলন সংগ্রামে পতন হয়েছে এবং আগামী দিনে আপনাদের ভোটাধিকার যে ফিরিয়ে দিয়েছে যে দল, সেই দলকে আপনার পবিত্র আমানত, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, সেই যোগ্য ব্যক্তি যোগ্য দলকে যে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে আপনার নির্বাচিত করে আগামী দিনে কি সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন, যার জন্য এই জিয়া পরিবার আজীবন এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই করেছে, সেই দলকে আমরা নির্বাচিত করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিবেন। যে নেতা বলেছে, সেই নেতার বক্তব্যের মধ্য দিয়ে জনগণ উজ্জীবিত হয়েছে। উই হ্যাভ এ প্ল্যানের মধ্য দিয়ে একটি দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদেরকে আগামী দিনে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জন্য আপনাকে সকলকে আহ্বান জানিয়ে এই 5টি আসনে প্রার্থীদেরকে আমরা সকল জনগণকে সাথে নিয়ে আপনারা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ুন। এই কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর হোক। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নরসিংদীবাসী, আমার পালা নাকি বলা লাগবে এক মিনিট ভাই, বসো বসো বসো, এই ভাই বসো 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 বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত আজকের এই ভাই, রাতে 3টা বাজে, আস্তে আস্তে, বহু মানুষ ঘুমিয়ে গেছে, আস্তে আস্তে। এবার স্লোগান দিলে আমি আর কোনো বক্তব্য রাখবো না, যে স্লোগান দিবে আমি আর কোনো বক্তব্য রাখবো না, ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি
উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই বোনেরা, উপস্থিত মঞ্চে উপস্থিত প্রার্থীবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলার নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, রাত বাজে 3টা। আজ আপনারা এখনো এখানে সকলে হাজার হাজার মানুষ উপস্থিত আছেন। আপনারা যেমন উপস্থিত আছেন, এটা নিশ্চয়ই একটি কারণ আছে। কারণ আছে না? আপনাদের সাথে কিন্তু এই যে আমার সামনে কতগুলো পরিবারের সদস্য বসে আছে, তাদের হাতে এখানে একটা প্ল্যাকার্ড আছে। প্ল্যাকার্ডের মধ্যে লেখা আছে জুলাই যোদ্ধা গুম পরিবার। অর্থাৎ এই যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোর পরিবারের কোনো সদস্য বিগত 15 বছরে হয় গুম হয়েছে, খুন হয়েছে, নিখোঁজ হয়েছে, অথবা 2024 সালে যে জুলাই মাসে যে আন্দোলন ছিল, অগাস্ট মাসে যে 5 তারিখে যে এই দেশ থেকে কিছু মানুষ পালিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সময় এই পরিবারের কোনো না কোনো সদস্য শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো শহীদ হলো, এই শহীদদের এই শহীদ হওয়ার পেছনে বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে কিন্তু একটি কারণ আছে। কি সেই কারণটি? এই যারা গুম পরিবার বা গুম হয়েছে, যারা যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে গায়েবী মামলার শিকার হয়েছিল, এখানেও নিশ্চয়ই অনেকে আছেন গায়েবী মামলা, মিথ্যে মামলা আছে না? আছে। হ্যাঁ। তো এই যে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, আপনাদের সাথে কি ওই যারা আমিডামি নির্বাচন করেছিল, নিশিরাতে নির্বাচন করেছিল, তাদের সাথে কি জমি জমা নিয়ে কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। সমস্যা কি ছিল? সমস্যা একটা জায়গায় ছিল। এই যে আগামী মাসের 12 তারিখে কি আছে? 12 তারিখে নির্বাচন। নির্বাচনে কি আপনারা কি করবেন? নির্বাচনের দিন আপনারা ভোট দিবেন। এই যে ভোট দিবেন, বিগত 15 বছর ভোট দিতে পেরেছিলেন? নিজের ইচ্ছা মতন ভোট দিতে পেরেছিলেন? যাকে খুশি তাকে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এই আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই যে নিজের ইচ্ছা মতন, নিজের চিন্তা মতন যে ভোট দিবেন, এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে বা জুলাই যোদ্ধা রয়েছে, তারা সেই ত্যাগটা স্বীকার করেছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, আমরা তার আগে দেখেছি এই যে যেই রাস্তা দিয়ে সিলেট থেকে সেই সকাল থেকে মিটিং শেষ করে একটার পর একটা হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে আটকিয়েছে। আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, হাজার হাজার মানুষ, একটা জায়গায় 1 মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল, শুধু মানুষ মানুষ শুধু দাঁড়াচ্ছে, আমাকে দাঁড় করাচ্ছে, কথা বলতে চাচ্ছে। কেন? এই সব মানুষ একটি পরিবর্তন চায়। ঠিক? কি পরিবর্তন? পরিবর্তন চায় মানুষগুলা নিরাপদে থাকুক। ঠিক? সারা দেশের মানুষ পরিবর্তন চায় যে দেশের মানুষের যার যেই যোগ্যতা সেই অনুযায়ী কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, শান্তিতে থাকতে চায়। ঠিক? দেশের মানুষ চায়, ওই যে মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানিয়েছিল, সেইখানে একটা বালিশ উঠানোর ভাড়া ছিল 7,000 টাকা। এই যে দুর্নীতি, দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না। ঠিক? দেশের মানুষ সুশাসন চায়, অর্থাৎ সরকার যারা থাকবে তারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে। তাই তো কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললে বলেন ভাই ঠিক বলছি, ভুল বললে বলেন ভাই ভুল বলছি। 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী সব ধরনের মানুষ মিলে কি করেছিল? স্বাধীনতাকে রক্ষা করেছিল। যেই স্বাধীনতা আমরা 71 সালে অর্জন করেছি। কথা বলার অধিকার, এই যে একটু আগে বললাম ভোটের অধিকার নিয়েছিল, ভোটের অধিকার এই পরিবারের সদস্যরা ত্যাগ করে ভোটের নিজের জীবন বিসর্জন দিয়ে
এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে, ঠিক একইভাবে আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকারও ফিরিয়ে এনেছে। কাজে এখন কথা বলতে হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয় প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। গত 15 বছর এইভাবে নির্বাচনী তথাকথিত যে নির্বাচনে, সেই নির্বাচনেও কি এরকম জনসভা হয়েছিল? হয় নাই। ভোটও দিতে দেয়নি আপনাদের, জনসভাও করতে দেয় নাই, মিছিল মিটিংও করতে দেয় নাই। দিয়েছিল? দেয় নাই। শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা, আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাও। সেই জন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ, সেই জন্যই তো গ্রামের ভিতরের রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। হয়েছে না? স্কুল কলেজগুলো জীর্ণ দশা হয়ে গেছে, হাসপাতালগুলো জীর্ণ দশা হয়ে গেছে। হয়েছে? বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে। হচ্ছে? তাহলে তো ভাই এই অবস্থার তো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। তো এখন 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে? কে? আপনারা, জনগণ। বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক। কারণ এই দেশের মালিক কে? জনগণ হচ্ছে এই দেশে। এই যে 20 কোটি জনগণ, এই 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজেই 12 তারিখে দেশের মালিক মিলে, সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ কোন পথে যাবে। এখন আসেন, এই যে বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে, আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে। এই দলটি, এই দেশ কবে স্বাধীন হয়েছিল? 71 সালে স্বাধীন হয়েছিল। সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা, এখানে যেরকম জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্যরা আছে, ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে, মুক্তিযোদ্ধারা আছে। সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম, একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এ ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকতো, তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, তমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে তারা কি করেছে। 50 বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। 50 বছর আগে এই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে। মা বোনদেরকে তারা বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের টিকিট বিক্রি করছে? হ্যাঁ, কিসের? জান্নাতের। এখন এখানে একজন মুরব্বী, ওই যে মুরব্বী নীল পাঞ্জাবি বসে, আপনি কি হজ বা উমরা করেছেন? এই যে হ্যাঁ, আপনি কি হজ বা উমরা করেছেন? কবে করেছেন? 15 সালে, 16 সালে, পরপর 2 বছর। আরে ভাগ্যবান মানুষ আপনি। আসেন তো একটু, আপনি আমার সামনে আসেন, এদিকে আসেন তো। কপালী মানুষ, পরপর 2 বছর হজ উমরা করছে, আলহামদুলিল্লাহ। আসেন, উপরে আসেন, এদিক দিয়ে উপরে আসেন।
আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ। শেখ, আবার শেখ। আচ্ছা আচ্ছা, বাড়ি কই? বাসাইল, এই মহল্লায়। এই মহল্লায়। এই ঠিক বলছে, এই মহল্লায় বাড়ি। চেনেন আপনারা? আচ্ছা, তো কবে গেছিলেন ওমরা করতে না হজ করতে? আমি হজ করেছি 2015 সালে এবং 16 সালে এবং 24 সালে আমি আবার উমরা করেছি। তো 24 সাল তো এই সামনে। আর তো ওমরা যখন করলেন, আপনি যখন তাওয়াফ করছিলেন, তাওয়াফ করেছেন না? জি জি। তাওয়াফ করে কি বলেন তো? কখন তাওয়াফ করে? হজ উমরা করার সময় কি তাওয়াফ করেন? এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। না না, কি তাওয়াফ করেন? কাবা শরীফ। কাবা শরীফ তাওয়াফ করেন। এইটাই তো কাবা শরীফ তাওয়াফ। কাবা শরীফটা কি বলে? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। তার মানে ওই ঘরের মালিক কে? আল্লাহ। আচ্ছা, এই যে আমরা এই পৃথিবীর মধ্যে আছি, দুনিয়া আছি, চাঁদ আছে নাকি? চাঁদ চাঁদ নাই আকাশে? চাঁদ দেখা যায়? আচ্ছা, আছে? আজকে নাই চাঁদ, তাহলে মেঘলা আকাশ। তো এই যে চাঁদ দেখি, দিনের বেলায় যে সূর্য ছিল, এই চাঁদ সূর্যের মালিক কি? আল্লাহ। এই দিন দুনিয়া সবকিছুর মালিক কে? সবকিছু মানে আল্লাহ। আচ্ছা, তাহলে এই যে আমরা জানি ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে নেবে, খারাপ কাজ করলে শাস্তি দিবে, দোজকে নেবে। এই জান্নাত আর দোজকের মালিক কে? আল্লাহ। বন ওখানে বন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই জিনিসের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা কি মানুষের দেবার ক্ষমতা আছে? এটা কি সম্ভব? আচ্ছা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে তুলনা করে, বা আল্লাহর যেটা অধিকার সেটা কি হলো তাহলে? তাহলে এটা এক তো শিরকি হলো, আরেকটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো যারা ভোটের আগেই এরকম ধোঁকা দিতে পারে, তারা ভোটের পরে কি করবে এবার বোঝেন আপনারা। তাহলে এইবার বোঝা গেল, শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না, শুধু যে তাদেরকে 50 বছর আগে আমরা দেখেছি তা না, তারা মানুষকে ধোঁকা পর্যন্ত দিয়েছে। এবার আসেন তাদের ধোঁকার আরেক কাহিনী। এই গত 2 দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে, গিয়ে এমনকি হ্যাঁ, গিয়ে ওই এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনছেন খবর? কি খবর এটা পেয়েছেন আপনারা? আচ্ছা, আবার এইদিকে কি কয়, এইদিকে আবার অন্য কথা কয় যে সৎ মানুষের শাসন দেবে। নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে, আবার কয় সৎ মানুষের শাসন। তো টাকাটা তো দিছে, টাকাটা তো তাহলে আবার জনগণের পকেট থেকেই টান দিবে, তাই দিবে না? ক্ষমতা যদি পায়, তাহলে এটা কেমন তোর সৎ মানুষের সাথে? যে নিজেই অসৎ কাম করে, সে কয় সৎ মানুষের শাসন দিবে। কথা কি কোনো অর্থ দাঁড়ালো কথার? তাহলে চিন্তা করেন, কত বহুরূপী তারা। কাজেই এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়ে শুনেন কি কই, এখন যদি আমরা বলি, এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, উৎপত্তি স্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে ভূমি। আমরা যদি এটা বলি, কোথায় যাবে তারা? কাজে আসুন, এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, এই তো গেল একদিক। এখন এই যে 12 তারিখে ভোট,
আমি যখন এসে দাঁড়ালাম এখানে, তখন কে জানি একজন বক্তৃতা দিচ্ছিল, নাকি আমি আসার পরেই জানি বক্তৃতা দিয়ে বলল সকাল সকাল ভোটের দিন যাইতে বলছে আপনাদের, তাই না? তাই তো মনে হয় বললো একজন, কে জানি সকাল সকাল। আমি কিন্তু এই কথাও কই না, আমি অন্য কথা বলি। এইবার বিশেষ করে এই 12 তারিখে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে ঘুম থেকে। আপনাদেরকে ঘুম থেকে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। পারবেন উঠতে? তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন, যারা যারা ওই এলাকার ভোটার। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন, ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে, প্রথম ভোট দেবেন। পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন। ধন্যবাদ। এবার বলেন কারা কারা পারবেন না, তারা হাত তুলেন। পারবেন না কারা কারা হাত তুলেন। তার মানে এবার সবাই পারবে ইনশাল্লাহ, ঠিক? আচ্ছা, এখন কেন এই কাজগুলো করতে আমি বলছি আপনাদেরকে। দেখুন দেশের কি অবস্থা, একটু আগেই প্রথম দিকে বলেছি, মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে। এই দেশটাকে তো গড়তে হবে, তাই না? এই দেশকে তো গড়তে হবে। একজন তো দিল্লি ভেগে গেছে, আবার আরেকজনের কিছু হলেই পিন্ডি ভেগা যায়, পিন্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছিল আপনাদের ছেড়া? খালেদা জিয়া কোথায় যায়নি। খালেদা জিয়া একটাই কথা বলছে, আমার যা কিছু হয় আমার কোথাও ঠিকানা নেই, এই দেশের মাটি আমার ঠিকানা, দেশের মানুষকে রেখে আমি কোথাও যাব না। খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদেরকে রেখে। কাজে প্রিয় ভাই বোনেরা, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশে যা কিছু বিগত 15 বছরে ধ্বংস হয়েছে, এই দেশকে গড়ে তুলতে হবে। দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কিভাবে দেশকে গড়ে তুলবো আমরা? আমাদের এই দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে। এই যে মা বোনেরা আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যারা বেকার যুবক আছে, তরুণ আছে, যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের যে ধর্মীয় যারা নেতা আছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করেছি। অন্য ধর্মের মানুষও যারা আছেন, ধর্মগুরু যারা আছেন তাদের জন্য করেছি। এই পরিকল্পনাগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ফ্যামিলি কার্ড আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ফ্যামিলি কার্ড চিনেন কি? ফ্যামিলি কার্ড শুনছেন কি? এই যে ফ্যামিলি কার্ড, এটা জানেন এটা কি? আপনারা দেননি জনগণকে? হ্যাঁ, ফ্যামিলি কার্ড আছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমগ্র দেশে, গ্রাম গঞ্জে শহরে, সমগ্র দেশে, বিশেষ করে যারা একটু যাদের সচ্ছলতা কম, সেই সকল গৃহিণীদের কাছে, সেই সকল পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চাই। ঠিক একইভাবে কোথায় যে রাখলাম, পকেটে কখন কি রাখেছি মনেই থাকে না। এই যে ব্যবসা, এই কৃষকদেরকে আমরা এই কৃষক কার্ড দিব, কৃষি কার্ড। এটা শুনেছেন? এটার নাম ফ্যামিলি কার্ডের মধ্যে। কাজে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এইটার মাধ্যমে কৃষি, এই এলাকায় তো বহুত মানুষ কৃষি কাজ করেন। কারা কারা কৃষি কাজ করেন? এখানে কৃষি কাজে যে জমি জমা আছে, এই যে দেখেন কত মানুষ হাত তুলছে। আপনাদের এখানে খাল খনন কর্মসূচি কাজ আমরা শুরু করতে চাই। খাল খনন আছে, খাল আছে, নদী নালা খাল বন্ধ হয়ে গেছে, সেইগুলা কাটলে উপকার হবে, খাল খনন করলে উপকার হবে, তাহলে সেইগুলা করতে চাই। আমার আব্বাই তো করছিল, এখন আব্বার পোলা হিসাবে আমিও করম। কাজে এই কাজগুলো করতে চাই। এই যে সংক্ষেপে, রাত তো অনেক হয়ে গেছে, অনেক মানুষ বাড়ি যাবার তারা আছে, সেই জন্য সংক্ষেপে বললাম। এখন এই বলছি বাইরে আমিও ক্লান্ত হয়ে গেছি, সেই সকাল 8টা থেকে, গতকাল থেকে চলছি। আচ্ছা, বলছি। এখন এই যে কাজগুলো বললাম, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে রাস্তা ঠিক করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা, আচ্ছা আঙ্কেল বসো, পরে কথা বলছি তোমার সাথে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদেরকে। আমরা আমাদের বেকার যুবকদেরকে
বিভিন্ন যুবকদেরকে, তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে অথবা বিদেশে চাকরি নিয়ে, ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে। এগুলা ব্যবস্থা আমাদের করতে হবে না? নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে, যাতে এই দেশের বিনিয়োগ করে নিয়ে বিনিয়োগ করতে পারে, একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং বিগত 15 বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে এই জনগণের সামনে। এই দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ সে সমস্যার সমাধান হবে। এই যে আপনাদেরকে, আসেন তো ভাই, আপনার ক্যান্ডিডেটরা যারা আসেন তো, যারা ক্যান্ডিডেট, শুধু 5 জন ক্যান্ডিডেট আসেন সামনে। এই যে 5 জন মানুষকে আপনাদেরকে আপনাদের হাতে দেখলাম, এই 5 জনকে চেনেন আপনারা? আপনাদের এর আগেও তো একজন ছাড়া বাকি 1 জন 2 জন 3 জন, এই 3 জন তো আগেও এমপি ছিল না? এলাকার জন্য কাজ করছে, এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলো বানাইছিল। আচ্ছা, এই 3 জনের সাথে এবার 2 জন নতুন লোককে দিলাম। এই 5 জন দিয়ে গেলাম এই এলাকার উন্নয়নের জন্য। আমি আবারও আসবো ইনশাল্লাহ 12 তারিখে। বসেন। 12 তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের শীষকে জয়যুক্ত করলে পরে আপনার এলাকার রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, হাসপাতালের সমস্যা হলে এই 5 জনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা। পারবেন যাইতে? কিন্তু তাদের কাছে দাবি করার আগে, এই 5 জনের কাছে দাবি করার আগে তাদেরকে তো জিতাইতে হবে। জিতাইতে হলে কি করতে হবে? 12 তারিখে ভোট দিতে হবে। কোথায় ভোটটা দিতে হবে? ধানের শীষে ভোটটা দিতে হবে। ধানের শীষে ভোটটা দিতে হবে, তাহলে এই 5 জন জিতবে এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে। এবং এইবার শুধু এলাকার উন্নয়ন, এবার সমগ্র সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্যই আমি বলি, বসে জি, সেই জন্যই আমি বলি ভাইরা, একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কি সেই কথাটা? মেডিকেল কলেজও হবে ইনশাল্লাহ। আগে তো রাস্তা ঠিক করতে হবে। ভালো রাস্তা না হলে আপনি রুগী নিবেন কেমন করে মেডিকেল কলেজে? রাস্তা আগে ঠিক করতে হবে তো। আচ্ছা, সেই জন্যই ধৈর্য ধরতে হবে আমাদেরকে, সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কে আপনাদেরকে ধোঁকাবাজি করছে সেটি বুঝতে হবে আমাদেরকে, বুঝে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একজনকে তো গত 15 বছর দেখেছি, আরেকজনকে আমরা দেখেছি 50 বছর আগে দেখেছি। কার কি ভূমিকা দেখা গেছে। এই দেশে গণতন্ত্র বলেন, এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বিএনপির সময় হচ্ছে। বিএনপি যতবার এই দেশের শাসন পরিচালনায় ছিল। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয়, তাহলে ধানের শীষের পিছেতে গিয়ে দাঁড়াতে হবে। ধানের শীষের পিছে গিয়ে দাঁড়ালে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশও এগিয়ে যাবে। ঠিক? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম? এইখানে আপনারা যে হাজার হাজার মানুষ আছেন, সব মানুষ ফিরে গিয়ে কালকে থেকেই লেগে পড়তে হবে কাজে। একটাই কাজ, 12 তারিখে তাহাজ্জুদের নামাজ পড়ে একদম ফজরের ওয়াক্তে হাজির হয়ে যেতে হবে ভোট কেন্দ্রে। এবং কালকে থেকে এলাকায় গিয়ে এই কথাই বলতে হবে, ধোঁকাবাজ কারা দেখিয়ে দিতে হবে, দেশের সম্পদ পাচারকারী কারা দেখিয়ে দিতে হবে। দিয়ে ধানের শীষে যেই পরিকল্পনাগুলো বললাম, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই যে খাল খনন কর্মসূচি, এইগুলো কি মনে করেন আপনারা সঠিক পরিকল্পনা? এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কি মানুষের কষ্ট দুঃখ কমবে? কি ভাই, কমবে মনে করেন? আচ্ছা, যদি কমে, এই কাজগুলো ইনশাল্লাহ আপনাদের আগামী বিএনপি সরকার করবে, এই সবগুলো কাজ ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে 12 তারিখে আসল কামটা করে ফেলতে হবে। 12 তারিখে আপনাদেরকে আসল কামটা করে ফেলতে হবে। বোঝা গেছে? ইনশাল্লাহ। তাহলে শেষ কথার এক কথা ওটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আঙ্কেল